4 দিনের সফরে বাংলাদেশে এসে সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকালে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কক্সবাজার গিয়ে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন তিনি। এই সময় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে রোহিঙ্গা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বৃহস্পতিবার বিকেলে 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সফরের কর্মসূচির শুরুতে শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন গুতেরেস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘ মহাসচিব। সকাল 10টার দিকে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে নিজ দপ্তর থেকে এগিয়ে এসে গুতেরেসকে স্বাগত জানান ইউনুস। এ সময় জাতিসংঘ মহাসচিব গাড়ি থেকে নেমেই ডক্টর ইউনুসকে আলিঙ্গন করে দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন। পরে গুতেরেসকে নিয়ে নিজ দপ্তরে বসে আলাপ করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশন ও ভিজিটর্স বুকে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় মহাসচিবের সাক্ষাৎ পর্ব। সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সেখানে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেখানকার কর্মকর্তারা। বিকেলে উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিদর্শন ইফতার শেষে রাতেই ঢাকার পথে রওনা দেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। নেপাল ও ভারতের 7 সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনুস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। সবাই চেষ্টা করবে রপ্তানি দেশের একটা মূল্য। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকালে এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। এক্স বার্তায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা বাংলাদেশের মানুষের পাশে থাকবে। দেশের স্বার্থে নারী ও শিশু নির্যাতন সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার এবং বিচার নিশ্চিত করতে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডিআরইউ এর ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ থামছে না। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সদস্যদের সম্মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার অনুষ্ঠান। অতিথির বক্তব্যে দেশের স্বার্থে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেননি। দেশকে বদলাবার পরিবর্তে অনেকে নিজেকে বদলিয়েছেন। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। নতুন বাংলাদেশ গড়তে সবাই মিলে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। আচ্ছা, আপনার সাংবাদিকরা বলেন তো,
জিআরইউ এর ইফতারে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর ধীর গতি ও ঢিলেঢালা আচরণের কারণে দুষ্কৃতিকারীরা উস্কানি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমতে থাকবে। রিজভী বলেছেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের বিচারহীনতার সংস্কৃতির রেশ এখনো চলছে। ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতায় এখনো খুন ধর্ষণের ঘটনা ঘটছে। গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন, ন্যায় বিচার কোনো কিছুর তোয়াক্কা করেননি। এক ভয়ঙ্কর একদলীয় দুঃশাসনের মধ্যে দিয়ে এক দানবীয় দুঃশাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, সেই রেস ধরেই চলেছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওতপ্রোতে বসে আছে। সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে। এবার মাই টিভি বিশেষ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও দূরত্ব থাকলেও পবিত্র রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে বসছেন একসাথে। একে অপরের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে চলছে আলোচনা এবং মত বিনিময়ও। সৌহার্দ্যপূর্ণ এই ইফতার বৈঠকগুলোর মধ্য দিয়ে গণতন্ত্র ও বহুমত পথের রাজনৈতিক স্বাধীনতার পথ আরও বিকশিত হবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে মাঠে থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর নানা বিষয় নিয়ে মতপার্থক্য ও দূরত্ব দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে টানপোড়েনের বিষয়টি এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে সংযমের মাস রমজানকে কেন্দ্র করে দূরত্ব কিছু কমতে শুরু করেছে। ইফতার উপলক্ষে একসাথে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুধু ইফতার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এসব আয়োজনে এক টেবিলে বসে চলছে রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা। সৌহার্দ্যপূর্ণ এই সম্পর্ক সবসময় চলমান থাকবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এক এক দলের ইফতার মাহফিলে যাচ্ছে, সেখানে শুভেচ্ছা বিনিময় হচ্ছে। আসলে ওখানে আনুষ্ঠানিকভাবে যতটুকু না হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে মূলত ওখানে মূল কাজটা হয়, কথা হয়, আলাপ হয়, যেগুলো মিডিয়াতে আসে না। আমি খুব ইম্পর্টেন্ট আলোচনাও সেখানে হতে দেখেছি। যেমন ধরেন, সেখানে এটাও আলোচনা হয় যে আসলে আমরা যাই বলি, দেশটা তো আমাদের, মানে এভাবে কথা বলেন ওনারা। ব্যক্তিগত সৌহার্দ্য এটা রাখা খুবই জরুরি, যা আমাদের রাজনীতিতে অনেকদিন ধরে ছিল না। তা আমরা আশা করব যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা নতুন ধারার জায়গায় যেতে চাচ্ছি, যেটা অনেকদিন ধরে সংকটে ছিল, যে আমাদের রাজনীতির এই সৌহার্দ্যর জায়গাটা থাকবে কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে। একটা জায়গায় তো এক জায়গায় সবাই আমরা দেশের জন্য রাজনীতি করি, তো আমাদের মধ্যে যোগাযোগটা থাকবে না কেন? থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটা নষ্ট করে দিয়েছে। এখন যদি আবার সেই সব পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সেই রিলেশনগুলো যদি রিএস্টাবলিশ হয়, সেটা তো আমরা ওয়েলকাম করি। শুধু পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করতে একসাথে ইফতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। যদি রাজনীতিতে দুর্বৃত্তায়নের ধারা না থাকে, রাজনীতি যদি ব্যক্তি বা গোষ্ঠীর লাভালাভ না থাকে, জনগণের কল্যাণকর ধারা থাকে, তাহলে এই যে ব্যক্তিগত রেষারেষি দেখবেন দূর হয়ে যাবে এবং পারস্পরিক সৌহার্দ্যটা আমরা আরো বাড়িয়ে নেওয়ার দিকে যেতে পারবো। আমরা তো প্রত্যাশা করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রাজনীতি থাকবে এবং ততদিন পার্টিগুলোর মধ্যে সুসম্পর্ক থাকুক। মতপার্থক্য, মতদ্বৈততা, এটা গণতন্ত্রের সৌন্দর্য এবং রাজনৈতিক পার্টিগুলো এই মতগুলো তুলে ধরেন বলেই তো জনগণ সচেতন হন। আমার তো মনে হয় যে এখন যে পরিস্থিতিটা আছে, ইফতার মাহফিলের এই সংস্কৃতির মধ্য দিয়ে রমাদানের যে ধাপটা আমরা অতিক্রম করছি এবং রাজনৈতিক যে কিছুটা সংকট বা মতবিরোধের যে কথা আমরা বলে থাকি, সেই জায়গাটা অনেকাংশে সেটা কমে আসবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা মহানগরী।
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেন ও বাসের অগ্রিম টিকিটে বিক্রি শুরু হয়েছে। এই বছর ট্রেনের টিকিট পাওয়া যাবে শতভাগ অনলাইনে। সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যায় এবং দুপুর 2টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আপনজনদের সাথে পবিত্র ঈদুল ফিতর উপভোগের লক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট ছেড়েছে বাংলাদেশ রেলওয়ে। গেলবারের মতো এবারও শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। শুরুর দিনে 15,000 টিকিটের জন্য 2 ঘন্টায় 20 লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছে। আর ঈদের আগে আজ থেকে বিক্রি হচ্ছে 24 মার্চের আন্তনগর ট্রেনের টিকিট। 25 মার্চের টিকিট বিক্রি করা হবে 15 মার্চ, 26 মার্চের টিকিট বিক্রি করা হবে 16 মার্চ, 27 মার্চের টিকিট বিক্রি করা হবে 17 মার্চ, 28 মার্চের টিকিট বিক্রি হবে 18 মার্চ, 29 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও যাত্রী সাধারণের অনুরোধে 25% স্টার্টিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা গেছে অনলাইনে টিকিট আমরা পাই না, মানে এটা খুব ভোগান্তির শিকার হই আমরা। একত্রে অনেক মানুষ হচ্ছে যখন সার্ভারে কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে ধরেন হচ্ছে যে আমি ক্লিক করলেও সেক্ষেত্রে হচ্ছে ঢোকা যাচ্ছে না। পরবর্তী দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, এর মধ্যে দেখি যে ওই টিকিটটা বুক হয়ে যাচ্ছে। টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে রেল স্টেশনে থাকবে পর্যবেক্ষক দল। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবার 43টি ট্রেনে 33,257টি আসনে ট্রেনের সিট এবং 25টি ট্রেনের মাধ্যমে প্রতিদিন যাতায়াত করবে। বিশেষ ট্রেন থাকছে 5 জোড়া বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সাদাত হোসেন। ঈদ যাত্রা আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগি পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরও কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি। টিকিট বিক্রির অধ্যায় থেকে পিছিয়ে নেই বাসও। প্রথম দিকে বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে যাচ্ছে অনলাইনে, যাতে করে ভোগান্তি কমে ইট পাথরের নগরী ছেড়ে যাওয়া ঘরমুখো মানুষজনের। আজকে থেকে আমাদের টিকিট দেওয়া শুরু হয়েছে, আগামী সপ্তাহ থেকে পুরোপুরি টিকিট দেওয়া হবে ইনশাল্লাহ। অনলাইনে শতভাগ টিকিট কার্যক্রম ব্যবস্থাপনা করায় মাত্র 2 ঘন্টায় 85% টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা যেমন বাইরে যেতে পারবে না, তেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন যাতে করে অনলাইনে টিকিট কার্যক্রম আরও বর্ধিত করা হয় এবং বাড়ানো হয়। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রমজান শুরু হওয়ার আগে বাজার অস্থিতিশীল থাকলেও সময় যত গড়াচ্ছে ততই নিত্যপণ্যের দাম নাগরিকদের নাগালের মধ্যে আসছে বলে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। যদিও বাজার এখনও চড়া লেবু, চাল ও মাছের, তবে সংকট রয়েছে ভোজ্য তেলের। এদিকে অতীতের মতো সিন্ডিকেটে না থাকায় বাজার স্বস্তিতে রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন শিমুল খান। রমজান শুরু হওয়ার আগ থেকেই ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় সহ সব ধরনের পণ্যের দাম। এর ফলে নাভিশ্বাস ওঠে নগরবাসীর। তবে সময় যত গড়াচ্ছে আর রমজান মাসের মধ্য সময়ে এসে বাজারের সব ধরনের নিত্য প্রয়োজনীয় দাম কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছে ভোক্তারা। ফলে বাজার এবার ভালো, মাছের দামও রিজনেবল, গোশতের দাম তো ন্যাচারালি বাজার সবাই একটু বেশি থাকে, তাও আমি মনে করি যে অনেক রিজনেবল। খালি চালের দামটা এটা একটু বেশি হয়ে গেছে। সবজির দামের তুলনায় স্থিতিশীলই আছে, মানে আমরা কিনতে পাচ্ছি। আর লেবুর দাম তো একটু বেশি, তবে মাংসের দাম বরাবরের মতোই ঠিকঠাক। যদিও চাল, ভোজ্য তেল, মাছ ও লেবুর দাম বেশ চড়া, তবে প্রত্যাশা সহসাই কমে যাবে এসব পণ্যের দাম। আর চালের 50 কেজির বস্তায় বেড়েছে 250 থেকে 300 টাকা। বেড়েছে নদীর মাছের দামও। আর লেবুর হালি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে। মাছের বাজার আগের মতনই আছে, রুই মাছ গেছে সপ্তাহে আসলে এই সপ্তাহে তাই। মাছের সরবরাহ কম থাকার কারণে মাছ কিছুটা একটু সামান্য বৃদ্ধির দাম। পেঁয়াজের দামটা একটু কম। পেঁয়াজ মনে করেন দাম আগে ছিল আপনার 50-60 টাকা কেজি, এখন মনে করেন আমরা 45-40 টাকা বিক্রি করতে পারতেছি। তবে অতীতের মতো বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট না থাকায় বাজার স্বস্তিতে রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলছেন দাম বৃদ্ধির এই সংস্কৃতি দ্রুতই কেটে যাবে। ব্রয়লার ছিল 210 টাকা, এখন হয়ে গেছে 190 টাকা।
সোনালী ছিল 320-50, এখন হয়ে গেছে 280-70। সবজির দাম আগের থেকে কমছে, সবজির দাম বাড়ে নাই, কোনো কিছুর দামই বাড়ে নাই, বরং আরও কমছে। আর সব কিছুর দাম মোটামুটি স্বাভাবিক আছে অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো সব ধরনের পণ্যের দাম ক্রেতা সাধারণের হাতের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। আগামী 5 বছর জামায়াতের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর গুলশানে বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী দিনে একটি সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কোনো আধিপত্যবাদী শক্তি, কোনো অপশক্তি বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারবে না। আগামী দিনের বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা দামি হতে পারে, উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নিজের সৎ কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আজকে আমরা যদি প্রত্যেকে দায়ী হয়ে ওই শিল্পীদের সাথে, কবিদের সাথে, সাহিত্যিকদের সাথে যারা যৌনাচার ছাড়া তাদের এই জগৎকে পরিচালনা করতে পারেন না, যারা এটাকে তাদের ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর উত্তর শাখার সভাপতি শেখ ফজলে রাব্বি মাসুদ। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান টিসিবি মিলনায়তনে মহানগর উত্তর আয়োজিত এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। অবিলম্বে আসিয়ার ধর্ষক ও হত্যাকারীদের প্রকাশ্যে বিচার দাবি করে বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন হলে নারী, অন্যান্য ধর্মাবলম্বী সহ সবাই নিরাপদ থাকবে। সঠিক নেতার মাধ্যমে যখন এই দেশ পরিচালিত হবে তখনই দেশটা সুন্দর হবে। গুন্ডা, বদমাইশ, ডাকাত দ্বারা কোনোদিন এই দেশের পরিবর্তন আশা করা যায় না। আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম. আরফিন সিদ্দিক। দুপুরে জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, উপাচার্য হিসেবে অধ্যাপক আরফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন তিনি। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জুমার পর ধানমন্ডি ঈদগাহ ময়দানে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম. আরফিন সিদ্দিকের। এতে অংশ নেন তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। একাডেমিক্যালি অনেক বড় কেউ হয়তো থাকতে পারেন অনেকেই, কিন্তু এত শিক্ষার্থী বান্ধব, এত অভিভাবক বান্ধব, সমস্ত ছেলে মেয়ে যে একটা আশ্রয় হয়ে যায়, আমি অন্তত আমার 24 বছরে দেখি না। স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত, স্যারের অবদানগুলোকে যথাযথ সম্মান এবং মূল্যায়ন করা উচিত। যেখান থেকে তার উত্থান এবং যেখানে সে আগলে রেখেছিলেন সবাইকে, সেই প্রিয় আঙিনায় তার শেষ জানাজাটা হলো না, এটা আমরা তার ছাত্রসহ সবাই অনেক হতাশ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরফিন স্যারের জানাজা না হওয়া, অনুষ্ঠিত না হওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য। সাংবাদিকতা গণযোগাযোগের শিক্ষাঙ্গনে একজন বড় মাপের স্কলার, শিক্ষাবিদকে আমরা হারালাম। এর আগে ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় এবং বেলা 11টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় অংশ নেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্তক্রমে তাকে এই জানাজা, দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে। প্রাক্তন ভাইস চ্যান্সেলর হিসেবে যে সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে সেটি পরিপূর্ণভাবে আমরা পালন করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাকিটুকু আমরা পালন করব। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আরফিন সিদ্দিক। 2017 সাল পর্যন্ত পরপর দুবার উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। পরে 2020 সালে সাংবাদিকতা বিভাগ থেকে অবসর নেন। এবার জীবন থেকেই ছুটি নিলেন অধ্যাপক আরফিন সিদ্দিক। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা।
ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, বাড়ছে গরমের অনুভূতি। এর মধ্যে দেশের 6 জেলার মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে আপনার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। এবং এসব দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকালকে 37 ডিগ্রি চুয়াডাঙ্গা এবং যশোরে। এবং ঢাকায় এসব সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি ছিল। এবার প্রসঙ্গ প্রবাস। বিশ্ব নন্দিত আধ্যাত্মিক ও মানবিক সংগঠন বাংলাদেশের গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে গাউসিয়া শরীফ দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের হাংতুয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নঈম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাতুক মোহাম্মদ জামিল হামিদ। মাহে রমজানের শীর্ষক আলোচনা করেন প্রধান আলোচক ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মোহাম্মদ হুসাইন আজহারি। ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রফিক আহমেদ খান, উপদেষ্টা ইস্কান্দর মনি, হারুন আব্বাস, নাইমুদ্দিন সুমন। পবিত্র মাহে রমজানের নেক আমলের গুরুত্ব ও ফজিলতের দিক বিবেচনা করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে রিয়াদে বাকলারান ইউনিফর্মের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নেহন জানান, প্রতিষ্ঠানটির কর্ণধার মহিউদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সাংবাদিক ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী ওমর ফারুক, ব্যবসায়ী আলমগীর, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, ফকির আল আমিন ও ইমন আলী। ইফতারের পূর্বে অতিথিদের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সার্বজনীন দেশ ও প্রবাসের সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করেন আরিফুল ইসলাম। অন্যায় অপরাধ থেকে দূরে থেকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের সমাজ গঠনে তাকওয়াবান ব্যক্তিদের হাতে দেশ অর্পিত হলেই সমাজের সর্বস্তরে ইনসাফ সুপ্রতিষ্ঠিত হবে। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, বৃহস্পতিবার কুয়েত সিটির একটি হোটেলে কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। সংগঠনের কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়েখ আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে প্রচার সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার প্রধান উপদেষ্টা ও আইপিসি সেন্টারের দায়ী শায়েখ আয়ুব। এ সময় মাওলানা হুসাইন মাহমুদ, শাহজাহান, আনসার আলী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় এবং আব্দুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিম। প্রধান বক্তা হিসেবে পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, ঢাকা বংশাল সাবেক কাউন্সিলর ইয়াকুব সরকার, টিপু সুলতান, আলাউদ্দিন সিটিজি, শেখ মুস্তাক আহমেদ, ফরহাদ হোসেন রুমি সহ আরও অনেকে।